রাস্তা ইউটিউব চ্যানেল। অ্যাম্বুলেন্সের ড্রাইভিং শিখতে বাড়ির পাশের একজন লোকের সহায়তা নেন তিনি। উনি কি জানতেন যে ওনার সঙ্গে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে যা ওনার জীবনে একটি তোলপাড় শুরু করে দিবে? হ্যাঁ, বলছিলাম আমার সেই চাচার কথা। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার জাঙ্গালিয়ার মোড় নামক একটি গ্রামে। গ্রামটি খুব প্রত্যন্ত, জাঙ্গালিয়া মোড়। এই গ্রামে ঘটে যেত খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যেগুলো খুব লোমহর্ষক ছিল। জাঙ্গালিয়া মোড়ের সেই ঘটনা কেন্দ্রিক আগের ঘটনাগুলো বলে দিলে হয়তো ভালো হয়। এই জাঙ্গালিয়া মোড়ের মধ্যে রয়েছিল একটি বিশাল আকৃতির হিন্দু বাড়ি। সেই হিন্দু বাড়ির মধ্যে অনেক মানুষই নাকি এখানে আত্মহত্যা করে মারা গিয়েছিল কোনো কারণ ছাড়াই। এটা কোনো কারণ আছে কি না সেটা কোনো প্রমাণস্বরূপ বের হয়নি, কিন্তু এখানে মানুষের মুখে মুখে উঠেছে যে এগুলো কোনো কারণ জানা যায়নি, তারা এক এক করে আত্মহত্যা করে মারা গিয়েছে। অনেকে পানিতে ডুবে, আবার অনেকে ফাঁসি নিয়ে, আবার অনেকে নিজে নিজে যে কোনোভাবে হত্যা করার মতো মারা যেত। তারপর এখানে নাকি লাস্ট 4-5 জনের লাশ একভাবেই মাটিতে পড়ে গিয়েছিল। তাদেরকে আর পুরানো হয়নি, তাদের চিতাশালে দাফনও দেওয়া হয়নি কোনো রকমের। এরপর থেকে শোনা গেল সেই জাঙ্গালিয়া মোড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটা। মানুষজন এদিকে আসা যাওয়া করার সময় নাকি দেখতে পেত এই হিন্দু বাড়ির দলেরা এখানে বসে নানান রকমের কাজে লিপ্ত হচ্ছে। অনেকে মারামারিতে, অনেকে আবার কাটাকাটিতে, আবার অনেকে মানুষের সামনে চলে আসতো। হ্যাঁ, এতক্ষণ শুনছিলেন সেই জাঙ্গালিয়া মোড়ের সেই ঘটনা যেটা আগে ঘটে যেত, কিন্তু 9 বছর আগে কি এমন একটি ঘটনা ঘটে গেল আমার চাচার জীবনটাকে তছনছ করে চলে গেল। এটি আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি ঘটনাটি আমার চাচা নিজ মুখে আমার সঙ্গে শেয়ার করেছেন। আশা করি আপনাদের অনেক ঘটনাটি ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাদেরকে অনুরোধ করে বলছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। চলুন ঘটনা শুরু করা যাক। আমার চাচার নাম মাহমুদ। উনি পেশায় একজন কৃষক ছিলেন। যদিও ছোটোবেলায় তিনি হালকা পড়াশোনা করেছেন, কিন্তু বড় হওয়ার পরে বিয়ে করেন তিনি। বিয়ের পরে ভাবলেন বাবার অনেক ক্ষেত রয়েছে, জমি জমা, সেই জমিগুলো তিনি চাষ করবেন এবং চাষ করার পর উনি চলাফেরা খুব ভালো করেই করতে পারবেন। কিন্তু হঠাৎ ওনার মাথায় এক ভূত চাপে। উনি সিদ্ধান্ত নেন যে উনি অ্যাম্বুলেন্স বা কোনো মাইক্রো গাড়ির ড্রাইভিং শিখবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর ওনাদের বাড়ির পাশেই একজন লোক ছিল যার নাম শরীফ। ওনার একটি অ্যাম্বুলেন্স ছিল, যেই অ্যাম্বুলেন্স দিয়ে কিশোরগঞ্জ সদরে ভাড়া মারত এবং নানান জায়গাতেও তিনি ভাড়া নিয়ে যেতেন। তো মাহমুদ চাচা তিনি চিন্তা করলেন সেই শরীফ চাচার কাছ থেকে অ্যাম্বুলেন্স চালানো শিখবেন। উনি কথাবার্তা রেডি করে উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করে দেন এবং ওনার সঙ্গে যাওয়া শুরু করে দেন। প্রায় 1 মাস যাবৎ উনি অ্যাম্বুলেন্সের পেছনে ছুটেন। ততক্ষণে তিনি মোটামুটি অ্যাম্বুলেন্সটা চালানো শিখে গিয়েছেন প্রায়। হঠাৎ একদিন হয় কি, সেই শরীফ চাচা তিনি অ্যাম্বুলেন্স সদর হাসপাতালে রেখে উনি এক বিশেষ কাজে চলে গিয়েছেন এবং সেখান থেকে মাহমুদ চাচাকে ফোন দিয়ে বললেন যে মাহমুদ, আজকে অ্যাম্বুলেন্সটা তুমি বাড়িতে নিয়ে চলে আসো, আর ভালো করে নিয়ে যেও যাতে কোনো সমস্যা না হয়, আশা করি পারবে। তখন মাহমুদ চাচা বলে উঠলেন যে হ্যাঁ পারবো। ওনারও তখন মনটা ছিল খুব উৎফুল্ল। ভাবলেন আজকে নিজ একা একা গাড়িটা চালাবো, খুব ভালো লাগবে। যেই বাবা সেই কাজ। তিনি কিশোরগঞ্জ শহর থেকে তিনি রওনা হয়ে পড়েন ওনার বাড়ি জাঙ্গালিয়া মোড়ের পেছনে যাওয়ার উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে ওনাদের বাড়িটা ছিল জাঙ্গালিয়া মোড়ের খানিকটা পেছনে। জাঙ্গালিয়া মোড়ের মধ্যেই পড়েছে, কিন্তু খানিকটা পেছনে। জাঙ্গালিয়া মোড়ের মধ্যে এইরকম ঘটনাগুলো ঘটতো। তো চাচা মনের সুখে তিনি গাড়ি চালাতে চালাতে তিনি এসে পড়লেন সেই জাঙ্গালিয়া মোড়ে। জাঙ্গালিয়া মোড়ে আসা মাত্রই উনি অনুভব করতে পারলেন গাড়িটা যেন একটা প্রচুর পরিমাণে ঝাঁকি খেলো। ঝাঁকি খাওয়ার পরপরই তিনি গাড়ির দরজা খুলে নামলেন এবং নামার সাথে সাথেই তিনি দেখতে পারেন যে গাড়ির পেছনে এক বিবর্ণ হাতের আঙ্গুলের ছাপ, যেটা গাড়ির মধ্যে 5টা আঙ্গুলের মনে হচ্ছে নখ দিয়ে রঙটাকে একবারে তুলে ফেলেছে।
তখন মাহমুদ চাচা তিনি বিস্মিত হলেন এবং তিনি আশপাশে খোঁজাখুঁজি করলেন যে পাশে কি কেউ আছে কি না। কিন্তু অবাক করা বিষয়, আশপাশে কিন্তু কেউ নেই। তবে এই গাড়ির চামড়াটা এভাবে কে তুললো? গাড়ির রঙটা মনে হচ্ছে কোনো 5 আঙ্গুল দিয়ে টেনে তোলা হয়েছে। উনি তখন বেশ ভয় পেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন যে ওনার মালিককে কি জবাব দিবেন, গাড়ির মালিক যিনি। তখন তিনি ভাবলেন এখানে দাঁড়িয়ে থাকা এখন ঠিক হবে না, বাড়ি চলে যাই, তারপর কিছু একটা হওয়ার হলে হবে। তিনি সেইটা ভেবে আবারও গাড়ি থেকে স্টার্ট দিলেন এবং তখনই গাড়ির স্টার্ট দেখতে পাচ্ছেন যে এখন আর নিচ্ছে না। মনে হচ্ছে কোনো এক অদ্ভুত শক্তি পেছন থেকে গাড়িটাকে টানছে। তিনি এইটা আবারও দেখার জন্য গাড়ির সিট থেকে আবার নামলেন এবং পিছনে গিয়ে দেখতে পারলেন যে এখন গাড়ির চাকার হাওয়াটাই নেই। চাকার হাওয়াটাও মনে হচ্ছে কেউ একজন ছিদ্র করে কেটে ফেলে দিয়েছে। উনি তখন রীতিমতো মাথায় হাত দিলেন এবং ভাবছেন যে আশপাশে কি কেউ আছে কি না। তাছাড়া তিনি ছিলেন গরিব মানুষ, এই গাড়ির এত খরচ বহন করা ওনার পক্ষে সম্ভব নয়। যেহেতু ওনার হাতে এখন গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হলে সবটা ওনার বহন করতে হবে। উনি সেই টেনশনে আরও মাথা নষ্ট করে দিচ্ছেন। তারপরই তিনি গাড়িতে গিয়ে আবারও পরপর উঠলেন এবং গাড়ি এখনও আবার স্টার্ট দিলেন। স্টার্ট দেওয়ার পর যখনই গাড়ি টার্নেল করবেন ঠিক তখনই ওনার মনে হলো পেছন থেকে কেউ একজন চিৎকার করে উঠেছে। চিৎকারটা ছিল বেশ ভয়ঙ্কর, ডাকছিল, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে যেও না, আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। ঠিক এরকম একটি চিৎকার শোনার পর আমার চাচা তিনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লেন এবং ঠিক তখনই সিট বেল্ট খুলে তিনি আবার লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। গাড়ি থেকে নেমে পড়ার পরপরই তিনি ভাবছেন যে এখানে আর এক মুহূর্ত দেরি নয়, গাড়ি এখন চালানো সম্ভব নয়। এই জায়গার ঘটনা কেই বা না জানে, কিন্তু এখন যে চাচার সঙ্গে ঘটনাটা ঘটছে এটি চাচার প্রাণ যে কেড়ে নিতে পারে সেটি কিন্তু চাচা জানতো। তো উনি ভাবলেন এখন আর গাড়ির ধারে কাছে থাকা ঠিক হবে না, তিনি এখন বাড়ি চলে যাবেন। তারপর ওনার যেই ভাবনা সেই কাজ, উনি বাড়ি চলে গেলেন। উনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ওনার পরিবারের স্ত্রীকে আর ওনার মাকে ঘটনাগুলো বললেন। বাড়িতে ওনার স্ত্রী এবং ওনার মাই ছিল, আর কেউ ছিল না। ওনারা কথাগুলো শোনার পর রীতিমতো বেশ অবাক হলেন এবং ওনার স্ত্রী বললেন যে গাড়ি যদি এখানে রেখে যাও তাহলে বিপদ হতে পারে, যদি কেউ চুরে নিয়ে যায়। তখন মাহমুদ চাচা বললেন যে আরে চুরি কী করে নিবে, গাড়িতে লক করা আছে, চোর কখনোই গাড়ি নিতে পারবে না, আর চাবি আমার কাছে। তখন দীর্ঘশ্বাস ফেলে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে শরীফ ভাই এসে গাড়িটা নিয়ে আসবে, কেমন? তারপর মাহমুদ চাচা শুয়ে পড়লেন এবং ঘুমিয়েও পড়লেন। পরদিন সকালবেলা ফজরের আজান পড়ল। ইতিমধ্যেই শরীফ চাচা এসে মাহমুদ চাচার ঘরের সামনে এসে হাজির। ঘরের দরজার বেশ ঠোকানার চেয়ে তখনই মাহমুদ চাচা উঠলেন। উঠে দেখতে পারলেন যে শরীফ চাচা ওনার ঘরের সামনে। জিজ্ঞেস করা হলে বলে যে গাড়ি কোথায় রেখেছো, গাড়ি তো পাওয়া যাচ্ছে না। তখন মাহমুদ চাচা বললেন যে গাড়ি তো আমি জাঙ্গালিয়ার মোড়ে রেখেছিলাম, ওখানে ঘটেছিল ভয়ঙ্কর সব ঘটনা, আপনাকে তো আমি রাত্রিবেলা ফোন দিয়ে বলেছিলাম। তখন শরীফ চাচা বলে যে হ্যাঁ তুমি তো ফোন দিয়েছিলে, কিন্তু গাড়ি তো এখন আমি পাচ্ছি না খুঁজে, গাড়ি কোথায় গেল, এই গাড়ি তো চুরে নেওয়ার মতো কোনো অবস্থা নেই। তখন তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এখন শরীফ চাচা বলছেন গাড়ির যেতাই যাক, তুমি আমার গাড়ির জরিমানা দিবে, এই বলে মাহমুদ চাচাকে থ্রেট দিয়ে গেলেন। তখন মাহমুদ চাচাও মাথায় রীতিমতো হাত দিলেন এবং তিনি ভাবছেন এখন তিনি কি করবেন। রাত্রিবেলা গাড়িটা এখানে ফেলে রেখা আসা ওনার ঠিক হয়নি, তিনি এটা ভাবছেন বসে বসে। এদিকে মাহমুদ চাচার স্ত্রী এবং মাহমুদ চাচার মা কান্নায় ভেঙে পড়েন। এখন কি করা যাবে, গাড়ির যে এই অবস্থা হলো এখন তো দায়ভারটা তাদেরকেই নিতে হবে। তারা এটা ভাবতে ভাবতে মাথা নষ্ট করে ফেলছে। আশপাশে মানুষের কাছ থেকে হাওলাত করছে, কিন্তু কারো কাছে কোনো রকমের টাকা খুঁজে পাচ্ছে না। এই গাড়ির খোঁজখবর লাগাতে হলেও মানুষের দরকার। তারা মানুষের কাছে গিয়ে বলছে যে এরকম কোনো গাড়ি পেলে তাদেরকে খবর জানানোর জন্য, কিন্তু গাড়ি আর 1 সপ্তাহ চলে যায় কিন্তু গাড়ির কোনো খোঁজখবর পাওয়া যায় না। এদিকে শরীফ চাচা গিয়ে ওনাদের বাড়িতে রীতিমতো গিয়ে জোর জবরদস্তি করে যে গাড়ি খুঁজে দেওয়ার জন্য, গাড়ির জরিমানা দেওয়ার জন্য। এদিকে মাহমুদ চাচাও তিনি বেশ আতঙ্কিত এবং ভয়ের ভিতরে তিনি আছেন। এখন তিনি আর কিছু করার মতো কোনো প্রস্তুতি পাচ্ছেন না। 10 দিন পর
ওই জাঙ্গালিয়া মোড়ের পাশে ছিল একটি পুকুর, যে পুকুরটার মধ্যে শোনা গিয়েছিল মানুষজন মারা যাওয়ার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছিল আগেকার হিন্দু মানুষগুলোকে। তো ওই পুকুরে নাকি গাড়ির একটি লুকিং গ্লাস একজন কৃষক চাচা তিনি আসার সময় দেখতে পারলেন, এবং দেখতে পেয়ে তিনি এটাকে সন্দেহমূলক ভেবে মাহমুদ চাচার কাছে এসে বললেন। তখন মাহমুদ চাচা সেই গাড়িকে খোঁজার জন্য তিনি দৌড় দেন এবং সেই পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারেন যে পানির হালকা একটি অস্পষ্ট ভাষায় তিনি কিছু একটা দেখতে পারছেন, যে রোদের আলো ডাবল ট্যাপ করছে ওনার চোখের দিকে। মনে হচ্ছে কোনো এক আয়নার একটি প্রতিবিম্ব ওনার চোখের মধ্যে আসছে। উনি তখন আর বোঝার বাকি রইল না, উনি বুঝতে পারলেন যে এটা হয়তো কোনো এক গাড়ির লুকিং গ্লাস হবে। ওনার মনে আরও ভালো কিছু ভাবনা চিন্তা এসেছিল। উনি চিন্তা করছিলেন হয়তো এটা গাড়ি হবে। তো উনি ওনার পরনের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো পরেই তিনি পুকুরে নেমে পড়েন। পুকুরে নামার সঙ্গে সঙ্গেই ওনার পা প্রচণ্ডভাবে কেটে যায়। পাটা এমনভাবে কেটে যায় ওনার এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ওনার নেই। তবে উনি দেখতে পেরেছেন যে এটা একটা অ্যাম্বুলেন্স পানির নিচে পড়ে আছে। উনি তখন দেখতে পেয়ে বেশ খুশি হলেন, কিন্তু খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ঘটে যায় এক বিরল ঘটনা। ওনার পাটা কেটে যায়। তখন তিনি আস্তে আস্তে করে উপরে উঠে দেখতে পারে পা ভীষণভাবে কেটে গিয়েছে, এবং মনে হচ্ছে এটা কোনো কাঁচ ভাঙা বা কোনো টিনের কাটা নয়, এটি খুব ভয়ঙ্কর একটি কাটা। আর এই কাটার মধ্যে বেশ গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে এটি খুব পুরনো একটি জিনিস হয়তো এখানে লেগে গিয়েছে, যার কারণে সেই গন্ধটা বের হচ্ছে। এখানে যারা যারা এসেছিল তাদের মতে ছিল এটি মাংস পচার গন্ধের মতো এক ভয়ঙ্কর একটি গন্ধ। তখন মানুষজন সেই মাহমুদ চাচাকে হাসপাতালে নেন। সঙ্গে সঙ্গে খবর পৌঁছান শরীফ চাচার কাছে যে গাড়ি পানির নিচে আছে। ওখানে পানির উচ্চতা ছিল প্রায় 8 কি 7 ফুট। তো গাড়ি ছিল একটু পাশেই, আর মাছ পুকুরে ছিল একটু গভীর বেশি। তো শরীফ চাচাও তিনি চলে আসেন সেই পুকুরের কিনারায়। এসে তিনি দেখতে পারেন যে পানিতে প্রতিবিম্ব দেখা যাচ্ছে আয়নার। তিনিও নেমে পড়েন সেই পুকুরে। নামার পর তিনি যখনই গাড়ির নিকট গিয়ে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই শরীফ চাচা অনুভব করতে পারলেন যে ওনার পা যেন কেউ টেনে ধরেছে। মনে হচ্ছে কোনো এক বিবর্ণ হাত ওনার পায়ে এমনভাবে চেপে ধরেছে, ওনার আর এখান থেকে ছোটার মতো কোনো অপশন নেই। ক্রমাগত দেখতে পাচ্ছেন যে ওনাকে পানির নিচে যে নরম মাটিটা ছিল সেই মাটির নিচে কেউ একজন ওনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। উনি তখন পানির উপর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করা শুরু করে দেন। তৎক্ষণাৎ ওখানে মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে, এবং এত মানুষ হয়েছে এর মধ্যে কারো সাহস হচ্ছে না যে সেই পুকুরে নামার জন্য। কেননা এই পুকুরের বিষয়ে এরকম ঘটনা কারোরই অজানা নয়, সবাই জানে এরকম ঘটনা। তখন কেউ আর নামছে না। শরীফ চাচার একজন ভাতিজা সে গিয়ে চাচার এরকম বিপদ দেখে সে লাফিয়ে সেই পুকুরে নেমে পড়ে, এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে করে টেনে শরীফ চাচাকে তিনি উপরে তুললেন। উপরে তোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন শরীফ চাচার পুরো শরীরটা একদম ফুটা ফুটা দাগ হয়ে গিয়েছে। মনে হচ্ছে বসন্তের এক পক্স নামক একটি রোগ হয়, যেটা মানুষের শরীরে জীবনে একবার হয়ে থাকে। সেই রোগটা হয়তো এখন শরীফ চাচার ভিতরে এসে বাসা বেঁধেছে। তখন মানুষজন দেখে শরীফ চাচাকে বেশ দূরে চলে গেল, এবং সবাই খুব ভয় পাচ্ছে শরীফ চাচার এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে। এদিকে শরীফ চাচা তিনি ভয়ে কাতরাচ্ছেন। এখন তিনি কি করবেন ভাবতে ভাবতে ওনার বাড়ি থেকে লোকজন আসে এবং ওনাকে বাড়িতে নিয়ে যায়। তৎক্ষণাৎ পরই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর উনি আর বেঁচে থাকেন না। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর ওনাকে দাফন দেওয়া হয় সেই পুকুরের পাশেই। এখানে ওনাদের জায়গা ছিল, জমি ছিল বেশ বড়। এখানে কয়েকটা কবরও আগে দেওয়া হয়েছিল। তো সেই শরীফ চাচাকে এখানে কবর দেওয়া হয়। উনি মারা যান। মারা যাওয়ার পর শরীফ চাচার যে একটা ছেলে ছিল, তারপর ওনার ভাতিজা, ওনার স্ত্রী, তারা এসে মাহমুদ চাচার ঘরে এসে আবারও জোরজবরদস্তি করা শুরু করলো সেই গাড়ির জরিমানা দেওয়ার জন্য। এদিকে সেই পুকুরে আর কারণ নামার সাহস হচ্ছে না, কেননা এই পুকুরের বিষয়ে
সব ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো সবাই জানে, তাই আর কেউ নামার চেষ্টা করে না সেই পুকুরে। এদিকে মাহমুদ চাচা বললেন আরও বিপদে, ওনার এখন আর করার কিছুই নেই। এদিকে শরীফ ভাইও মারা গিয়েছে, উনি ভাবছেন উনি এখন কি করতে পারেন। মাহমুদ চাচা তখন কোনো রকমের উপায় না পেয়ে তিনি ভাবলেন একজন ভালো কবিরাজের নিকট তিনি যাবেন। যেই ভাবনা সেই কাজ। ওনার মাকে গিয়ে বললেন যে মা, আমার একজন ভালো কবিরাজের নিকট যাওয়া দরকার, কেননা এই বিষয়টার উদ্ঘাটন করা আমাদের অত্যন্ত জরুরি, না হলে আমাদের আজকে বিটে বাড়ি বেচতে হবে, আর সেই গাড়ির জরিমানা আমরা তারপর ব্যবস্থা করতে পারবো না। তো সেই ভাবনা নিয়ে মাহমুদ চাচা তিনি ওনার মায়ের সঙ্গে চলে গেলেন সেই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়ি ছিল তালজাঙ্গা মোড়ের পেছনেই। এই কবিরাজের বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে বলবো যে সেই কবিরাজ অনেক মানুষকে অনেকভাবে সহযোগিতা করেছে, কাউকে জিনের হাত থেকে ছুটিয়ে কাউকে বিপদ আপদের মতো এরকম অবস্থা, যেমন জিনে যদি কোনো রকমের বিপদ সৃষ্টি করে তারপর সেগুলো থেকে উদ্ধার, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো থেকে মানুষকে অনেকভাবে তিনি সহায়তা করেছেন। তাই এই কবিরাজের নাম আজকে মানুষের মুখে মুখে উঠে গিয়েছে। তাই সেই কবিরাজের নিকট যাওয়ার জন্য মাহমুদ চাচা তিনি রওনা দেন ওনার মাকে নিয়ে। যখনই উনি সেই কবিরাজের নিকট যান, কবিরাজের নিকট গিয়ে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ তো আগে থেকেই সেই ঘটনাগুলো জানতেন। তখন কবিরাজ শুনে বললেন যে শোন, একটি গোপনীয় কাজ করতে হবে, আর এই কাজটি খুব ভয়ঙ্কর এবং একটি ভয়াবহতা সৃষ্টি করবে, তুই কি এটি পারবি? তখন মাহমুদ চাচা বললেন যে আপনি বলুন, আমি দেখি যদি পারি তাহলে আপনাকে জানাবো পরে। তো এই কথা বলার পরই কবিরাজ বলতে শুরু করলো যে আমাদের এই তালজাঙ্গা গ্রামের ঘটনাগুলো তো তোরা সবাই আগে থেকেই জানিস। এই তালজাঙ্গা গ্রামে ঘটে যায় ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা। প্রতি বছরই সেই মোড়ের মধ্যে একটা কি দুইটা মানুষের মৃত্যু হয়ে থাকে যে কোনো উপায়ে। আর এটি হয়তো তোর সেই ড্রাইভারের মৃত্যুর কারণও হয়েছে। শরীফ ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু তার মৃত্যুটা খুব ভয়ঙ্করভাবে হয়েছে। এমনটা না হলেও পারতো, কিন্তু তার ভাগ্যে এটা লেখা ছিল। তাই তো তোরকে বলছি যে শোন, এই যে গাড়িটা, সেই গাড়ি আমার মতে এই পুকুরের ভেতরে আছে, কেননা সেই পুকুরের ভেতরে অনেক রকমের মানুষের অনেক কিছুই হারিয়ে গিয়েছে, যেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। যেহেতু তোরা দেখতে পেয়েছিস সেই পুকুরের ভেতরে গাড়ির আয়না দেখা যায়, তাহলে আমি নিশ্চিত যে তোদের গাড়িটা সেই পুকুরেই আছে। তাই বলবো তোদেরকে যে তোরা এই গাড়িটা পুকুরের ভেতরেই পাবে, আর সেটা পাওয়ার জন্য তোদেরকে বেশ কিছু কাজ করতে হবে। বললেন যে কী কাজ? তখনই কবিরাজ বলে উঠল যে এই পুকুরটাকে যদি একবারে পানি শূন্য করে ফেলতে পারিস তাহলে তোর এই কাজটা করা খুব সহজ হবে। এই পানির কারণে তোরা এই গাড়ির আশপাশে যেতে পারছিস না, তাই বলছি যে পুকুরটাকে যদি শুকিয়ে ফেলতে পারিস। আর খবরদার, এই পুকুর যে সময় শুকাবি সে সময় যাতে কোনো মানুষ না থাকে, রাতের আধারে এই কাজটি করতে হবে। তখন মাহমুদ চাচা বললেন যে এটা তো অসম্ভব কাজ, এই পুকুরটা তো আমার পক্ষে শুকানো একবারে সম্ভব নয়, আপনি অন্য কোনো বিকল্প রাস্তা আমাকে বলে দিন। তখন সেই কবিরাজ বলে উঠল যে তুই আরও একটা কাজ করতে পারিস, যদি সেটা করতে পারিস তাহলে তোর এই গাড়িটা এখান থেকে উদ্ধার করা খুব সহজ হবে, আর এই পুকুরের ভয় নিয়ে তোর কোনো মাথা ব্যথা করতে হবে না। তখন মাহমুদ চাচা বললেন যে হ্যাঁ, আপনি এরকম কিছুই বলুন যাতে করে আমার কাজটা সহজ হয়ে পড়ে। তারপরেই দেখতে পারলেন যে কবিরাজ তার পুটে দেখে একটি তাবিজের খোলস বের করেছে। এটাতে কোনো ওষুধ ছিল না। খানিকক্ষণ পরেই তিনি একটি ওষুধ বানিয়ে নিয়ে আসলেন ঘরের ভেতর থেকে, আর সেই ওষুধটি উনি সেই তাবিজের ভেতরে ভরে দিলেন এবং এটা মাহমুদ চাচার হাতে দিলেন। উনি হাতে নেওয়া মাত্র উনি অনুভব করতে পারলেন যে তাবিজটা বেশ গরম। এটি এতটা গরম ওনার হাত পুড়ে যাওয়ার মতো একটি অবস্থা। তখন মাহমুদ চাচা চিৎকার করা শুরু করে দেন এবং বলেন যে এটা আমার হাত থেকে নামান তাড়াতাড়ি। তখনই কবিরাজ তাবিজটা আবার হাতে নিয়ে নেয় এবং বলে যে এই তাবিজটা কোনো সাধারণ তাবিজ নয়, এটি খুব শক্তিশালী একটি তাবিজ, যেটা তুমি সারা পৃথিবী ঘুরলেও তুমি পাবে না। এই তাবিজটির ব্যাখ্যা সব যদি আমি দিতে চাই তাহলে তাবিজটির কথা এটা বলবো যে এই তাবিজ দিয়ে তুমি এই পুকুরের পানি 2 দিনের ভেতরে শুকিয়ে ফেলতে পারবে। তাই নাকি? 2 দিনের ভিতরে শুকিয়ে ফেলতে পারবো? তাহলে এই তাবিজটি আমাকে আপনি দিতে পারেন। আপনার কত টাকা লাগবে আমি আপনাকে দেব। তখন টাকা পয়সার বিনিময়টা সেই কবিরাজের কাছ থেকে মিটিয়ে মাহমুদ চাচা তাবিজটি নিয়ে ঘরে চলে আসলেন এবং বাড়িতে আসা মাত্রই উনি যখন তাবিজটা নিয়ে তার ঘরের ভিতরে রাখার পরে তিনি অনুভব করতে পারলেন যে তাদের বাড়িটা আজকে বেশ অস্বাভাবিক লাগছে। বাড়িতে মনে হচ্ছে গাছপালা সব নিস্তব্ধ হয়ে আসছে, বাহিরে বাতাস বইছে ঠিকই, কিন্তু বাড়ির ভেতরে একটা ফোঁটা বাতাস নেই। ওনার
ভয়ে যেন আরও চারচিল্য হয়ে যাচ্ছে ওনার মাথা। উনি তখন চিন্তা করলেন যে আজকের এই তাবিজটা ঢোকানোর পরপরই কি এই অবস্থা হচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে। উনি তখন চিন্তা করতে করতে সেই কবিরাজের নিকট আবারও চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে আমার ঘরে যখন তাবিজটা পৌঁছালাম তখনই দেখতে পারি বাড়ির আশপাশে যে গাছপালাগুলো ছিল সেগুলো খুব নিমজ্জি হয়ে গিয়েছে, এগুলোর মধ্যে কোনো বাতাস প্রবাহমান নেই, এগুলো কেমন জানি শুকনো পাতার মতো ঝরে পড়ে যাচ্ছে পাতাগুলো। তখন কবিরাজ বলে যে তোর এই তাবিজটা বাড়িতে রাখিস না, এই তাবিজটা যে কোনো একটি জায়গায় রাখ যাতে করে এখানে কোনো সমস্যা না হয়। আর এই তাবিজটা এতটা শক্তিশালী যার কারণে তোর বাড়ির পাতা তারপর গাছপালা সব কিছু শুকিয়ে যেতে পারে। তখন মাহমুদ চাচা সেই কথা শুনে বেশ ভয় পেলেন এবং তিনি তৎক্ষণাৎ বাড়ি চলে আসলেন এবং বাড়িতে এসে দেখতে পারেন ওনার তাবিজটা যেখানে রেখেছেন সেখানে এক আগুনের লোক্কার মতো লাল বর্ণ ধারণ করে আছে সেই তাবিজটা। দেখতে পেয়ে তিনি তাবিজটাকে তাড়াতাড়ি করে একটি বিশেষ শক্ত জিনিস দিয়ে তিনি এটি মুড়িয়ে নেন এবং সেই তাবিজটিকে তিনি ঘর থেকে বের করে নিয়ে আসেন। ঘর থেকে বেরোনো মাত্র তিনি দেখতে পারলেন যে ওনার চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ওনার গাছপালার পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছে এবং সেগুলো খুব শুকনো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখন আগুন জ্বালিয়ে দিলে হয়তো সবগুলো পুড়ে যাবে একবারে। তিনি তৎক্ষণাৎ একটি গাছের নিকট গিয়ে হাত দিলেন, গিয়ে দেখতে পারেন গাছটা বেশ গরম হয়ে আছে। ব্যাপার কি, গাছপালা এত গরম হয়ে আছে কেন? তিনি তখন সেই তাবিজটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে যখন তিনি সেই পুকুরের নিকট চলে গেলেন সেখানে তিনি একটি বিশেষ জায়গায় সেই তাবিজটাকে রেখে চলে আসেন বাড়িতে। তারপর বাড়িতে এসে দেখতে পারেন গাছপালা সব মরে গিয়েছে। বাড়িতে বেশ ফলের গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, সব গাছগুলো যেন মরে গিয়েছে। তারপর থেকে চিন্তা করতে লাগলেন মাহমুদ চাচা যে সকালবেলা যদি মানুষ এসে জিজ্ঞেস করে যে গাছপালাগুলো কেন মরলো তাহলে মানুষে কী উত্তর দেবেন। এমনিতেই এটি একটি আওতাভুক্ত একটি এলাকা যেখানে একটি সমস্যা হলে মানুষজন দৌড়ে আসে। তো মাহমুদ চাচা সেটা চিন্তা করছেন। তো এখন আর চিন্তার কোনো কারণ নেই, এখন আর চিন্তা হচ্ছে একটাই যে সেই তাবিজটাকে নিয়ে পুকুরে নিয়ে ফেলে দিয়ে আসতে হবে। রাত ঠিক মধ্যরাত হয়ে আসে, তিনি চিন্তা করলেন এখন তিনি যাবেন। ওনার এরকম কথাবার্তা শুনে ওনার একজন সাম্প্রতিক শালা ছিলেন ওনার বউয়ের ভাই, তো সে ভাবলো যে সেও তার সঙ্গে যাবে। মোহাম্মদ চাচা তখন একটু শরীরে জোর পেলেন এবং তারা দুজন মিলে সেখানে চলে গেলেন। রাত 12টা বাজে এখন। তো তারা যখন ওখানে চলে যায় গিয়ে দেখতে পারে চারদিক খুব শুনশান নীরবতা এবং সেখানে বিরাজ করছে যেমন মনে হচ্ছে কোনো এক অসম্ভব কিছু কাহিনী। আশপাশে গাছপালাগুলো নাড়াচাড়া করছে না, কোনো শব্দ নেই। এছাড়া একটি ভয়ঙ্কর জায়গার ভেতরে তারা এখন প্রবেশ করতে চলেছে। এটা খুব ভয়ঙ্কর একটি হিসাব তাদের কাছে। তো তারা যখন সেই জাঙ্গালিয়ার মোড়ে চলে যায় তখনই তাদের ভেতরটা কেমন যেন একটু কাঁপনি দিয়ে ওঠে। তারা আস্তে আস্তে করে এগোচ্ছে, এগিয়ে যখন সেই পুকুরের নিকট যায়, পুকুরের নিকট যাওয়া মাত্রই তারা দেখতে পেল পুকুরের ভেতর জানি কেউ একজন বসে আছে। মাথা যেন পানির নিচে ঘেরে এবং তার পিঠ দেখা যাচ্ছে। পিঠটা দেখে মনে হচ্ছে তার পিঠ ছিল বেশ শুকনা এবং কাঠের মতো, আর মনে হচ্ছে তার অনেক দিন ধরে কিছু খাওয়া দাওয়া হয়নি। এরকম একটি মানুষ সেই পুকুরের ভেতরে সে মাথা ডুবিয়ে বসে আছে। এরকমভাবে কোনো মানুষ তো পারে না এখানে বসে থাকতে। তখন মাহমুদ চাচার ভাই যেটা সারা ছিল সে চিৎকার করে উঠেছে, হো ভাই, আপনি এখানে কে? এখানে কী করছেন? তখন সেই ভেতরে থাকা পুকুরটিতে কেউ আর নানা শব্দ কিছু করলো না। তখন মাহমুদ চাচা বুঝতে পারলেন যে এটা কোনো অস্বাভাবিক বিষয় বা বস্তু। তখন ওনার শালাকে চুপ করালেন এবং বললেন যে এগুলো খুব অস্বাভাবিক কাজকর্ম, তাই চুপ থাকো এবং চুপচাপ করে দেখো এখানে কি হয়। তখন সেই শালাটা দেখতেছিল যে এখানে তার দুলাভাই কী করছে। তো তারা দুজন মিলে যখন সেই তাবিজের নিকট যায়, তাবিজের নিকট গিয়ে দেখতে পারে মাহমুদ ভাই দেখে যে সেই তাবিজটি লাল বর্ণ ধারণ করে আছে এবং এটি অতিরিক্ত পরিমাণে গরম হয়ে আছে। এটা এতটুকু গরম হয়েছিল যে তাবিজের কাছে যে হাত নিয়ে যাবে তারা সেই হাতটুকু পৌঁছাতে পারছে না। এতটা গরমের হিট যেটা মাহমুদ চাচা তিনি সহ্য করতে পারছেন না। তারপর তিনি ভাবলেন যে পরনে থাকা সেই গেঞ্জিটা খুলে নেবেন এবং সেই গেঞ্জি দিয়ে তিনি আলতো করে ধরে তিনি পুকুরে সেই তাবিজটা ফেলে দেবেন। তো ফেলার সময় কিছু নিয়মাবলী, শর্তাবলী এবং কিছু কাজ আরও করতে হবে যেটা কবিরাজ ওনাকে বলে দিয়েছেন। সেই খুব গোপন কাজগুলো তিনি গোপনেই করে ফেলেন। আর তাবিজটাকেও তিনি এক পলকভাবে হালকা করে তিনি নিয়ে নেন হাতে এবং সঙ্গে সঙ্গেই তিনি পুকুরে ফেলে দেন সে তাবিজটা। পুকুরে ফেলা মাত্রই মাহমুদ চাচা তিনি লক্ষ্য করতে পারলেন যে কীরকম অদ্ভুত রকমের কান্নার শব্দ ওনার কানে ভেসে আসছে। কান্নার শব্দগুলো বেশ ভয়ঙ্কর দেখা যাচ্ছিল এবং সেই কান্নাগুলো মনে হচ্ছে আশপাশেই কেউ কোনো এক দল বা কোনো এক বস্তু এসে
কান্না করছে। এগুলো খুব ভয়ঙ্কর কান্না, যেগুলো শুনলে রীতিমতো গা শিউরে ওঠার মতো। আর তখন তারা ভয়ে এখানে কাঁপতে শুরু করে দেয়। আর ঠিক তখনই মোহাম্মদ চাচা দেখতে পারেন যে পুকুরের পানির মধ্যে এক বাষ্পীভবন সৃষ্টি হয়ে গিয়েছে। আর সেই বাষ্পীভবনের কারণে পানিগুলো যেন মনে হচ্ছে এক এক করে উপরে উঠে যাচ্ছে। আর সেই পানিগুলোর প্রভাব, এছাড়া গরমের একটি আবছা আবছা একটি গরমের তাপ এসে তাদের শরীরে যে পড়ছে, এটা তারা অনুভব করতে পারছেন যে এটা খুব মারাত্মক একটি তাপ। তখন তারা দুজন পিছিয়ে আসলেন। পিছিয়ে এসে খানিকটা দূরে এসে তারা দেখতেছিলেন যে পুকুরের ভেতরে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। আর এক এক মানুষ করে এক একটা কান্নায় মেতে পড়েছে, কান্না সৃষ্টিতে। আর কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা দেখতে পারছিল যে বাচ্চাগুলো বেশ কাতর হয়ে এখানে গড়াগড়ি করছে, লুটালুটি করছে। আর সেটা দেখার পরপরই মাহমুদ চাচার কোলে যেন আরও কেঁপে উঠে। তারা তখন চিন্তা করেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তারা এখন কি করবেন। তারা এখন আর কিছু করার বাকি নেই। তখন তারা পিছু হটেন এবং পিছু হাঁটতে হাঁটতে হঠাৎই দেখতে পারেন যে কবিরাজ তাদের পেছনে এসে হাজির। কিরে, তোরা এখানে কী করিস এত রাতে? আর কাজ কি হয়েছে? তখন মাহমুদ চাচা বললেন যে হ্যাঁ বাবা, কাজ তো করে আসলাম, কিন্তু এখানে খুব ভয়ঙ্কর কিছু চলছে। তখন কবিরাজ বলে যে এই, তোরা দুইটা বাড়ি চলে যা, বাড়ি চলে যা, এখানে তারা থাকলে তাদের খুব বিপদ হবে। তখন কবিরাজের কথা শুনে তারা দুজন বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর তারা চিন্তা করছে যে এখানে না জানি কী হচ্ছে, কী ঘটছে। তখন এটা দেখার জন্য মাহমুদ চাচা চিন্তা করলেন যে এখানে আর বাড়ি থাকা যাবে না, তাদের এখন যেতে হবে সেই পুকুরটার কাছে। সেইটা ভেবে মাহমুদ চাচা একা একা তিনি রওনা দেন সেই পুকুরের দিকে। ওনার শালাকে তিনি ঘরেই রেখে যান, বলেন যে তুমি থাকো, আমি যাচ্ছি একা, দেখি কোনো কিছু করা যায় কি না। সেটা ভেবে মাহমুদ চাচা তিনি চলে যান সেখানে। যখনই তিনি ওখানে যান, গিয়ে দেখতে পারেন এখানে অসংখ্য মানুষের লাশ পড়ে আছে। তবে এগুলো মানুষ বললে ভুল হবে, এগুলো ছিল বেশ অবয়ব এবং অসম্ভব একটি বস্তু প্রাণী, যেগুলো মানুষের মতো আকৃতি, দেখা যাচ্ছে বেশ ভয়ঙ্কর। তিনি দেখতে পেয়ে বেশ ভয় পেলেন। ইতিমধ্যে তিনি দেখতে পারেন যে একটি ছোট বাচ্চার মতো মানুষ আকৃতির সে গড়াতে গড়াতে সে মাহমুদ চাচার পায়ের নিকট এসে পৌঁছেছে এবং মাহমুদ চাচার পায়ে এসে ডুস খেয়েছে। তিনি এরকম একটি অবস্থার মধ্যে তিনি পিছু হটে তিনি দেখতেছিলেন যে পুকুরের দিকে তাকিয়ে দেখতে পারেন যে পুকুরের মধ্যে বাষ্পীভবন সৃষ্টি হয়েছে। আর সেই বাষ্পের পানিগুলো মনে হচ্ছে এক এক করে আকাশের দিকে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে প্রায় ইট খোলার দুয়ার মতো। ইতিমধ্যেই তিনি আরও দেখতে পারেন যে সেই পুকুরের ভেতরে অসংখ্য মানুষ কান্নাকাটি করছে এবং সেই কান্নাকাটিগুলো বেশ ভয়ঙ্কর ছিল। একজন উঠে এখানে বলে আসলো যে আমাদের আসবাবপত্র, আমাদের জিনিস, আমাদের থাকার জায়গা সব কিছু নষ্ট করে দিয়েছে, আমরা এখানে থাকতে পারবো না, সবাই এখান থেকে ভাগো, আমরা সবাই মরে যাব না হলে এখান থেকে, তাড়াতাড়ি ভাগো। ঠিক এরকম একটি আওয়াজ যখন শুনতে পারলেন মাহমুদ চাচা, তখন তিনি নিজের কাছে নিজে বেশ অপরাধী মনে হলো। তিনি তখন ভাবছেন যে হয়তো তিনি সেই জিনগুলোর কোনো বেশ ক্ষতি করে ফেললেন, এগুলো হয়তো এখানে বসবাস করতো আর সেগুলোর তিনি ক্ষতি করে ফেললেন। তখন মাহমুদ চাচা তিনি ভয়ে ভয়ে এখানেই বসে থাকেন। আর ঠিক তখনই দেখতে পারেন সেই কবিরাজ সেই পুকুরের পাশ থেকে তিনি হেঁটে হেঁটে আসছেন। আর হেঁটে আসার পরপরই কবিরাজ যখন মাহমুদ চাচার সামনে এসে পৌঁছায়, তখন তিনি জিজ্ঞেস করলেন অদ্ভুত কণ্ঠস্বরে যে বাবা, আপনি এখানে কি করছেন? তখন বলে যে তুই এখন আবার রাত করে এখানে কেন এসেছিস, যা তাড়াতাড়ি বাড়ি যা। বলে যে বাড়িতে আমি যাবই, আপনি তো রাতে এই পুকুরের ভেতর থেকে কী করে উঠে আসলেন, আপনার কি ভয় করলো না? তখন বলে যে আরে তুই তো জানিসই না, আমি এখানে এসেছি ঠিক কাজে, দেখ দুইটাকে ধরেছি, এখন আরও একটাকে ধরতাম, কিন্তু তোর জন্য পারিনি, যা তুই চলে যা তাড়াতাড়ি। দুইটাকে ধরেছেন মানে কাকে ধরেছেন? বলেছে জিনকে ধরেছি, যা তুই চলে যা। তখন সেই কথা শুনে সেই মাহমুদ চাচা তিনি চলে আসলেন পিছু হটে এবং তিনি বাড়িতে এসে চিন্তা করছেন যে বাবা এসব কি বললেন। তিনি আবার জিন ধরলেন কি করে? জিন দিয়ে অনেক মানুষ তন্ত্র সাধনা করে, মন্ত্র এবং অনেক কিছু সাধনা করে থাকে, এগুলো হয়তো তিনি করবেন সেটা ভেবে তিনি আর এটাকে মাথা ঘামাননি মাহমুদ চাচা। তিনি বাড়িতে এসে বসে থাকেন সকাল হওয়ার আশায়। পরপর সকাল হয়ে আসলো। সকাল হতেই শুনতে পারলেন যে বাড়ির সামনে বেশ ভয়ঙ্করভাবে চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, অনেক মানুষ চিৎকার শুরু করছে, অনেক মানুষের সমাগম। তিনি এটা শোনার পর তিনি ঘর থেকে দৌড় দিয়ে বের হলেন। চোখের মধ্যে ঘুমের অভাব নেই, আর তিনি সেই চোখ
ঘুম ভর্তি চোখ নিয়ে তিনি ঘর থেকে যখন চলে গেলেন, তখন মাথাটাও কেমন জানি আলতো করে ঘুরছে। আর ঠিক তখন তিনি তাকে দেখতে পারেন যে এখানে তাদের এলাকার অনেক মানুষ সমাগম হয়েছে। আর ঠিক সেখানেই তিনি দেখতে পারেন যে নদীতে যে পুকুরে যে পানিটা ছিল, সেই পানিটা একবারে শুকিয়ে যাচ্ছে, প্রায় এটা অর্ধেকটা শুকিয়ে গিয়েছে। এখনও এটা পানিতে বাষ্পের মতো পানিগুলো উঠে যাচ্ছে উপরে। আর সেটা কী কারণে হচ্ছে সেটা কেউ বলতে পারছে না। কিন্তু এদিকে মাহমুদ তিনি ঠিকই জানে যে এটা কী কারণে উঠছে বা কী কারণে যাচ্ছে পানিগুলো। তারপর মাহমুদ তিনি শুনতে পারলেন যে এখানে মানুষ বলাবলি করছে যে হয়তো পানি যদি এভাবে শুকাতে শুরু করে তাহলে হয়তো আজকের ভেতরে এই পানিগুলো শুকিয়ে শেষ হয়ে যাবে। তারপর মানুষজন এখানে কি করবে, এখানে এই দূষী পুকুরটাতে পানি এভাবে শুকানোর কারণ কি, সবাই এটা নিয়ে মাথা ঘামাচ্ছে। এদিকে মাহমুদ তিনি বেশ খুশি হচ্ছেন। একটু পরে দেখতে পারলো মানুষ যে অ্যাম্বুলেন্সের একটি সাইড বেশি উঠেছে পানিতে। তখন মানুষজন দেখে আরও বেশ খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হয়েছিল মাহমুদ চাচা, তিনি দেখতে পেয়ে আরও খুশি হলেন এবং তিনি ভাবছিলেন হয়তো আমার অনেক টাকা বেঁচে গিয়েছে হয়তো। তিনি এটা ভাবতে ভাবতে তিনি বাড়ি চলে আসলেন এবং বাড়িতে এসে ওনার মাকে সেই খবরটা দিলেন। তারপর তিনি কবিরাজের নিকট গেলেন, কবিরাজকেও তিনি সেই একই ঘটনা খুলে বললেন। তারপর কবিরাজকে আরও তিনি কিছু টাকা দিয়ে তিনি বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে যখন তিনি দেখতে পাচ্ছেন যে পানিগুলো রীতিমতো শুকিয়ে যাচ্ছে, সন্ধ্যা গনিয়ে আসছে, ঠিক তখনই তিনি আবারও গেলেন সেই পুকুরে। গিয়ে দেখতে পারেন যে পুকুরের পানি বেশ শুকিয়ে গিয়েছে। এখন সেই অ্যাম্বুলেন্সটাও অর্ধেকটা বেসে গিয়েছে। তারপর আর পানি শুকাচ্ছে না। এখন পানি মনে হচ্ছে স্থমিত হয়ে গিয়েছে। এখন হয়তো সেই তাবিজের পাওয়ারটা কমে গিয়েছে। তখন সেই অ্যাম্বুলেন্সটাকে তোলার জন্য অ্যাম্বুলেন্সের যে শরীফ চাচার বাড়ির লোকেরা ছিল, তারপর মাহমুদ চাচা তার কিছু লোক সংখ্যক কিছু মানুষকে টাকা দিয়ে নেয় যাতে অ্যাম্বুলেন্সটাকে তোলা হয়, সেটা ভাবার জন্য। আর এদিকে কোনো মানুষজন এই পুকুরে নামবে না বলে সিদ্ধান্ত নেন, কারণ এই পুকুরে ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা। আর এখনও যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব স্বাভাবিক নয়, এগুলো অস্বাভাবিক ঘটনা। তাই পুকুরে নামার জন্য কেউ আর আসে না। 1000 টাকা দিলেও মানুষ এখানে নামবে না বলে সবাই সম্মতি দেয়। তারপর বাইরে থেকে কিছু লোক আনা হয় অন্য এলাকা থেকে। অন্য এলাকার লোকজনকে যখন নিয়ে আসা হয় এই গ্রামে, তালজাঙ্গা গ্রামে, তখন সেই গ্রামের লোকেরা এখানে এসে যে ঘটনাগুলো শোনার পর তারাও বেশ ভয় পায়। কিন্তু টাকার দায়ে, পেটের ভয়ে তারা এখানে কাজটা করবে বলে তারা সিদ্ধান্ত নেন। এবং ঠিক তারপরেই এখানে মানুষ নামে, একের পর এক দড়ি চালায়। আর এদিকে জায়গাটা ছিল বেশ সমতল, আর যার কারণে গাড়িটাকে তুলতে হলে খুব ভালো করে তোলা যাবে। তো যেই ভাবনা সেই কাজ, গাড়ির মধ্যে দড়ি লাগায়, রশি লাগায় এবং সেগুলো দিয়ে টান শুরু করে। কিন্তু গাড়িটাকে এতটা টানা শুরু হচ্ছে, কিন্তু গাড়িকে 1 ইঞ্চিও নাড়ানো সম্ভব হচ্ছে না। এদিকে একজন মানুষ সেই গাড়ির ভিতরে গেলেন। গাড়ির ভেতরে যখন সে দরজাটা খোলার পরপরই দেখতে পারে যে গাড়ির ভেতরে কোনো এক অশরীরী বসে আছে। কোনো মানুষ নয়, এটি এক ভয়ঙ্কর প্রাণী, যেটির হাত পা বেশ রক্তবর্ণ এবং শরীরে কঙ্কালযুক্ত, মনে হচ্ছে কোনো মাংসের আকৃতি নেই। এরকম একটি ভয়ঙ্কর অবস্থা সে দেখতে পেয়ে সে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে বেরিয়ে আসলো এবং ঠিক তখনই উপরে চলে আসে আর বলতে লাগলো যে আমি এখানে কাজ করব না, আমি বাড়ি চলে যাব, আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। বাড়িতে চলে যাবে মানে কি হয়েছে? তখন হাতে ইশারা করে দেখালো যে এই গাড়ির ভিতরে কেউ একজন বসে আছে, খুব ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। দেখি তো কে বসে আছে, এইটা ভেবে 3-4 জন এখানে চলে যায়। গিয়ে দেখতে পারে যে ঠিক একইভাবে এখানে একজন মানুষ বসে আছে। তারপর সেই মানুষটাকে মানুষটার বসতি কি, মানুষটা কেনই বা এসেছে? আর এটা কোনো মানুষ নয়, এটা একটি কঙ্কালাকৃতির দেহ যেটা এখানে পড়ে আছে। তারপর সেই কবিরাজ এখানে আসে। কবিরাজ এসে সবাইকে সম্মতি দেয়, যে বলে যে আপনাদের কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে এটা আমি দেখব, আপনারা সেই গাড়িটাকে তোলার ব্যবস্থা করুন। তারপর কবিরাজের কথা শুনে মনে হলো সবাই একটু খুশি হয়েছে এবং সেই কাজের জন্য আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তারপর এক এক করে সবাই নেমে পড়ে। এলাকাবাসীর মধ্যেও কিছু মানুষ এখানে নেমে পড়ে সেই কবিরাজের কথা শুনে। কবিরাজ এদিকে মন্ত্র পড়া শুরু করে আর এদিকে মানুষজন সবাই গাড়িটাকে টানা শুরু করে। টানতে বেশ 2-3 ফিট গাড়ি নাড়িয়ে ফেলে। নাড়ানোর পর তারা দেখতে পারে যে গাড়ির ভেতরে অসংখ্য রক্তবর্ণের ছাপ এবং পানির তলে এরকম রক্তবর্ণ ছাপ কী করে আসলো? 5 আঙুলের ছাপ, মনে হচ্ছে 5টা আঙুলের মধ্যে রক্ত ছিল আর সেই রক্তগুলো দিয়ে গাড়ির মধ্যে ছাপ দেওয়া হয়েছিল। বেশ ভয়ঙ্কর এবং ভুতুড়ে দেখাচ্ছিল এগুলো। তারপর দেখতে পেয়ে মানুষজন আরও ভয় পায়।
তো তারপর যখন পানি থেকে তোলা হয় গাড়িটাকে পুকুরের পাড়ে তোলার পরপরই সবাই দেখতে পারে যে গাড়িটা বেশ অস্বাভাবিক হয়ে আছে। এটা কোনো সাধারণ গাড়ি নয়, এটা একটি ভুতুড়ে গাড়িতে পরিণত হয়েছে। আর সেই গাড়িটাকে যদি এখন মেরামত করানো হয় তাহলে এটির অনেক খরচাদি হবে। মানুষজন এটা বলাবলি করতে শুরু করে। তৎক্ষণাৎ এখানে সন্ধ্যা ঘনিয়ে তো আসেই, রাত হয়ে যাচ্ছে, প্রায় 9টা বাজে রাত। তখন মানুষজন বলে যে এখন গাড়িটা এখানেই থাক, আমরা না হয় কালকে আসবো, এসে গাড়িটাকে তুলে দিব। তারপর সবাই যার যার মতো করে বাড়ি চলে যায়। এদিকে মাহমুদ চাচা তিনি রাত্রিবেলা আবার ভাবলেন যে গাড়িটাকে এক নজর গিয়ে দেখে আসবেন। যখন তিনি গাড়িতে চলে আসেন এবং পুকুর পাড়ে এসে দেখতে পারেন যে এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে, যার বিবর্ষ চোখ এবং বিবর্ষ শরীর নিয়ে সে এখানে দাঁড়িয়ে আছে। তারপর দূর থেকে জিজ্ঞেস করলো যে, ও ভাই, আপনি কে, এখানে কি করছেন? তখন সে বলে উঠল যে, আমি তোর জম, তুই আমাদের বাসস্থানকে নষ্ট করে দিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই, তোকে আমরা মেরে ফেলবো। এই কথা যখনই তিনি শুনলেন তখনই তিনি হাত পা গুটিয়ে তিনি দৌড় শুরু করলেন এবং দৌড়তে দৌড়তে তিনি বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে ওনার মাকে এরকম ঘটনা বললেন এবং কবিরাজের নিকটও তিনি যেতে দেরি করলেন না, তিনি কবিরাজকেও গিয়ে একই কথা বললেন। তারপর কবিরাজ বলে দিল যে তুই আর এই পুকুর পাড়ে কখনো যাস না রাত্রিবেলা। তারপর তিনি ভয়ে ভয়ে বাড়ি চলে আসেন। সেদিন রাতেও মাহমুদ চাচার ঘুম নেই চোখে। তারপর তিনি এভাবে হাঁটাচলা করছেন এবং ভাবছেন কী করবেন। তৎক্ষণাৎ তিনি দেখতে পারেন যে ওনার বাড়িতে একজন মানুষ এসে বলছে যে পুকুরে নাকি অদ্ভুত রকমের কাণ্ডকলাপ ঘটছে। তখন মাহমুদ চাচা বলে যে হ্যাঁ, এগুলো ঘটার কথাই, কেননা এই পুকুরটা ভালো না, আর এই পুকুরে এরকম ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। যাই হোক, পুকুরের পাশে তোমরা যেও না। আর কবিরাজের নিকট আমি গিয়েছি, কবিরাজও বলেছে যাতে আমরা পুকুর পাড়ে না যাই। তারপর সবাই যার যার মতো বাড়ি চলে যায় এবং মাহমুদ চাচা তিনি বাড়িতে বসে থাকে পরদিনের আশায়। পরদিন যখন ফজরের আজান দেয়, আজানের পরপর দেখতে পারে মানুষজন আবারও এসে জড়ো হয়েছে। সেদিন ফজরের পরপর অন্য এলাকা থেকে লোকজন আসার কথা, তারাও চলে আসে সেই এলাকায়। তালজাঙ্গার মধ্যে আসার পরপর সবাই যার যে মতো করে এক একজন এক এককে ডাকা শুরু করে। ডাকাডাকির পর সবাই একত্রিত হয়ে সবাই ভাবলেন যে আজকে যে করেই হোক গাড়িটাকে এখান থেকে তুলেই তারা ছাড়বে। তারপর এক এক করে গাড়িটাকে তোলা হয় এবং গাড়িতে অনেক রকমের রশি লাগায় এবং অনেক রকমের যন্ত্রপাতির সাহায্যে তারা গাড়িটাকে উপরে তুলে নিয়ে আসে। উপরে আনা মাত্র দেখতে পারে গাড়ির বডি একদম নষ্ট হয়ে গিয়েছে। এদিকে দেখা যাচ্ছে সিটের মধ্যে পানির বোতলে রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে এটা কোনো পানিতে ছিল না, এটা রক্তের বন্যায় হয়তো গাড়িটা পড়েছিল। গাড়ির সিট যতই মানুষ হাতাচ্ছে মানুষের হাতগুলো লাল বর্ণ হয়ে যাচ্ছে। এমন কেন হচ্ছে সবাই চিন্তা করছে এবং এই গাড়ির মধ্যে এতটা গন্ধ হয়ে আছে যে গন্ধটা মনে হচ্ছে রক্ত পচার গন্ধ। বেশ ভয়ঙ্কর ছিল সেই সিনটা। মানুষজন এদিকে আসা যাওয়া করতে পারছিল না এই গন্ধের কারণে। তারপর এক এক করে সেই গাড়িটাকে এখানে ফেলে রাখা হয় 3 দিন যাবৎ। 3 দিনের রোদে যখন সেই গাড়িটা শুকিয়ে যায়, শুকানোর পর সেই গাড়িতে কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেয়। আর এদিকে 3 দিন যাবতই মানুষ এই মোড়ের মধ্যে আসা যাওয়া করতে পারেনি, কেননা এই গন্ধের প্রভাবে আর এই ভয়ঙ্কর একটি ঘটনার কারণে মানুষজন এদিকে আসা যাওয়া করতে খুব ভয় পাচ্ছে। তারপর 3 দিন পর যখন গাড়িটাকে মেরামত করা হয়, মেরামত করি, তারপর ভিতরে যে কঙ্কালটা ছিল সেই কঙ্কালটাকে সেদিনই এখান থেকে বের করে কিছু সাহসী মানুষ সেই পুকুরেই ফেলে দিয়েছিল। তারপর এই গাড়িটাকে ধোয়া হয়, গাড়িটাকে মেরামত করা হয়, মেরামত করে তারপর গাড়িটাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে এই মোড়টাতে মানুষজন আসা যাওয়া খুব কমে গিয়েছে। আর এখানে কয়েকটা দোকান ছিল, যে দোকানগুলো তারপর সেই সময় ঘটনাগুলোর পর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে এখানে ঘটনাগুলো ঘটে, তবে অনেকে দেখতে পারে অবয়ব বসে আছে, অনেকে দেখতে পারে ভয়ঙ্কর কিছু একটি এখানে দাঁড়িয়ে আছে, অনেকে আবার দেখতে পারে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। তাদের বিবর্ণ আকৃতি, বিবর্ণ চেহারা, বিবর্ণ শরীর দেখে মানুষ খুব ভয় পায়। এরকম ঘটনা এখানে ঘটে বলে সবাই জানে। তারপর 3-4 বছর পেরিয়ে যাওয়ার পর এখানে ভালো দোয়া পড়ানো হয়, ভালো কবিরাজ দ্বারা পরীক্ষিত করানো হয়, অনেকভাবে অনেক কিছু সহযোগিতা করানো হয় যাতে করে এরকম ঘটনা আর মানুষের সঙ্গে না ঘটে। এরপর থেকে মানুষজন প্রতি মাস পরেই এখানে দোয়া পড়ানো হয় যাতে করে এরকম ঘটনা না ঘটে। তারপর 4-5 বছর পর ঠিক করলেন যে এই পুকুরটাকে তারা ভরাট করে ফেলবে।
অপর পাশ থেকে একটি দিঘি খনন করে সেই দিঘিতে বালু এনে ফেলে দেয় আর সেই দিঘিটাকেও পরিপূর্ণ করে দেয়। তারপর গ্রামবাসীরা ভাবলো যে হয়তো জায়গাটা এখানে পড়ে আছে, এটা পরেই থাক, এখানে যার জমি রয়েছিল সে এখানে গাছপালা লাগিয়ে দেবে, হয়তো তার কিছু একটা লাভ হবে, কিন্তু এখানে কেউ বসত বাড়ি স্থাপনা করবে না বলে সিদ্ধান্ত নেয়। তারপর 4-5 বছর চলে যাওয়ার পর এখানে যদিও কিছুটা স্বাভাবিক হয়ে যায়, তারপর থেকে একটা দুইটা সিন দেখা যায় ভয়ঙ্কর ঘটনা, সেগুলো থেকে মানুষ দূরে থাকে। আর এখন 2-3 বছর ধরে প্রায় এরকম ঘটনাগুলো মানুষের সঙ্গে আর ঘটে না। এখন অনেক দোকানপাট এখানে হয়ে গিয়েছে, মানুষ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, এই তালডাঙ্গা গ্রামটি এখন শহরের মতো হয়ে যাচ্ছে। এই মোড়টা এখন আর আগের মতো নেই, মোড়টা যেন পাল্টে গিয়ে একবারে আকস্মিক হয়ে গিয়েছে। আর এরপর থেকে এই 3-4 বছর ধরে এরকম কোনো ঘটনা আর ঘটেনি। এদিকে মাহমুদ চাচাও তিনি বেঁচে গেলেন অনেক অনেক টাকা থেকে। তিনি তার জায়গা একটা টুকরা বিক্রি করে দেয়, আর সেই বিক্রি করা জায়গা দিয়ে তিনি গাড়িটাকে মেরামত করায়, আর সেই গাড়িটাকে ভালো করে ওনার সেই শরীফ ভাইকে তিনি দিয়ে দেন। তো এরপর থেকে উনি এরকম নেশাপাতি ছেড়ে দেন, গাড়ি ড্রাইভিং করবেন না বলে সিদ্ধান্ত নেন। তারপর তিনি ওনার বাবার যে কৃষিক্ষেত ছিল সেই কৃষিক্ষেত্রে তিনি কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করে ওনার সংসার চালান। এখন তিনি আছেন আর আমাদের সঙ্গে সেই ঘটনাগুলো শেয়ার করেছেন। লিসেনার্স, এই ঘটনাগুলো ছিল মাহমুদ ভাইয়ের আজকের দেওয়া সেই ভয়ঙ্কর ঘটনা। এটি একটি ঈদ স্পেশাল ঘটনা, আর আমরা ঈদের জন্য এই ঘটনাটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। ঘটনাটি আমরা পেয়েছি আরও কয়েকদিন আগে, কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি। তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে আজকের এই সেরা ঘটনাটি আপনাদের জন্য ঈদের দিনের আগের দিন থাক, কেননা ঈদের দিনের আগে আপনারা শুনুন ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা, যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের ঘটনা। যারা যারা ঘটনাটি শুনেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আমি ইমন ইসলাম এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারাও যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। লিসেনার্স, আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লিখুন আপনার মতামত এবং লাইক দিন, ভিডিওতে শেয়ার করুন বন্ধু-বান্ধবদের। লিসেনার্স, আজকে এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আশা করি আপনারা আমাদের সঙ্গে কালকেও থাকবেন। কালকে ঈদের মধ্যেও আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো ভয়ঙ্কর সব ঘটনা। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কাল পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।